সৌপ্তিক রায়ের লেখা অবলম্বনে গল্প ভালোবাসার শেষ অধ্যায়। কলকাতার প্রভাবশালী শিল্পপতি রঞ্জন চৌধুরীর একমাত্র কন্যা গার্গী চৌধুরী দ্য নাইট কুইন নামক একটি পাব থেকে রহস্যময়ভাবে নিখোঁজ হন। সিসিটিভি ফুটেজে দেখা যায় বন্ধুদের প্রস্থানের পর এক সম্পূর্ণ ঢাকা পোশাকের রহস্যময় আগন্তুকের সাথে তিনি পাব থেকে বেরিয়ে যান। ৪৮ ঘন্টা কেটে গেলেও কোনো মুক্তিপণের দাবি না আসায় লালবাজার পুলিশ অন্ধকারে রয়ে যায়। এদিকে জ্ঞান ফেরার পর গার্গী নিজেকে একটি অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে লোহা তার দিয়ে শক্ত করে বাঁধা অবস্থায় আবিষ্কার করেন। ব্যাকগ্রাউন্ড লুপে বাজছিল রূপম ইসলামের গান কেন করলে এরকম। যন্ত্রণাকাতর গার্গী মনে করার চেষ্টা করেন যে বন্ধুদের চলে যাওয়ার পর রনি নামের এক পরিচিতর সাথে তিনি ক্যাবে উঠেছিলেন। আসলে রনি ড্রাগ খাইয়ে গার্গীকে অপহরণকারীর হাতে তুলে দিয়েছে। সমান্তরালভাবে উঠে আসে ৩ বছর আগের এক বেদনাদায়ক ঘটনা। এক মধ্যবিত্ত পরিবারের সরল ছেলে যাকে গার্গী কেবলই টাইম পাস হিসেবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সে তীব্র অপমান ও ভালোবাসায় প্রতারিত হয়ে নিজের দিদি উর্মির উদ্দেশ্যে একটি করুণ বিদায় বার্তা লিখে আত্মহত্যা করেছিল। ঘরের দরজা খুলে প্রবেশ করে সেই সিসিটিভি রহস্যময় কালো পোশাকধারী আগন্তুক। গার্গীর আকুলতা ও টাকার প্রলোভনকে তুড়ি মেরে উড়িয়ে সে তার হাতের পুরনো ডায়েরিটি দেখায়, যা ছিল সেই মৃত ভাইয়ের শেষ চিঠি। আগন্তুক তার মুখোশ ও মাথার হুড সরালে উন্মোচিত হয় তার আসল পরিচয়। সে আর কেউ নয়, সেই মৃত ছেলের দিদি উর্মি। ভাইয়ের আত্মহত্যার প্রতিশোধ নিতে সে আজ গার্গীকে এই নরকে বন্দি করেছে। উর্মির চোখের মনি তখন এক চরম প্রতিহিংসার আগুনে জ্বলছে। ঘরের ওই টিমটিমে আলোয় তার মুখের প্রতিটি রেখা যেন এক নির্মম সত্যের বিজ্ঞাপন দিচ্ছিল। গার্গী বিস্ফারিত চোখে চেয়ে রইল সেই নারীর দিকে যাকে সে কোনোদিন দেখেনি, যার অস্তিত্বের কথা সে ভাবতেও পারেনি। অথচ আজ সেই নারী তার জীবন আর মৃত্যুর মাঝখানে একমাত্র পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডা স্কালপেলটা গার্গীর গাল বেয়ে ধীরে ধীরে নেমে এলো তার গলার ঠিক নিচে, যেখানে রক্তের স্পন্দন টের পাওয়া যায়। ইস্পাতের সেই হিমশীতল ছোঁয়া গার্গীর শরীরের প্রতিটি রোমকূপ খাড়া করে দিল। সে তীব্র আতঙ্কে গোঙাতে লাগলো। প্লিজ উর্মিদি, বিশ্বাস করো, আমি শান্তনুকে মারতে চাইনি। ও যে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে আমি ভাবতেও পারিনি। আই এম সরি, আই এম রিয়েলি সরি। সরি? উর্মির গলার আওয়াজ এক ধাক্কায় অনেকটা নামিয়ে নিল, যা কান্নার চেয়েও ভয়ঙ্কর শোনালো। সে ফিসফিস করে বলল, একটা জীবন শেষ হয়ে যাওয়ার পর সরি বলছো গার্গী? শান্তনু যখন গলায় ফাঁস দিচ্ছিল তখন তার কেমন লেগেছিল জানো? এই ৩টে বছর প্রতিটা দিন, প্রতিটা রাত আমি ওর শেষ চিঠিটা পড়েছি আর ভেবেছি কি অপরাধ ছিল আমার ভাইটার। শুধু এটাই তো, যে সে একটা বড় লোকের বকে যাওয়া মেয়েকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল। উর্মি উঠে দাঁড়িয়ে ঘরের এক কোণে গেল। টেবিলের উপর থেকে একটা কাঁচের জার তুলে আনলো সে। জারের ভেতরে কোনো তরল পদার্থ টলটল করছে। গার্গী চোখ বন্ধ করে নিজের ভাগ্যকে মেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু উর্মি এখনই খেলা শেষ করতে রাজি নয়। সে জারের ঢাকনাটা খুলে ঘরের মেঝেতে তরলটা ছড়াতে শুরু করলো। তীব্র একটা ঝাঁঝালো গন্ধ বাতাসে ভেসে এলো। কেরোসিন বা পেট্রোল নয়, গন্ধটা ক্লোরোফর্ম আর কোনো চড়া রাসায়নিকের মিশ্রণ। তুমি ভাবছো আমি তোমাকে এখনই মেরে ফেলবো? উর্মি একটা পৈশাচিক হাসি হাসল। এত সহজে মুক্তি তোমাকে দেব না গার্গী। মিস্টার রঞ্জন চৌধুরী তার ক্ষমতার দম্ভে ভাবেন টাকা দিয়ে দুনিয়ার সব সিসিটিভি ফুটেজ ডিলিট করা যায়, সব অপরাধ ঢাকা যায়। ৩ বছর আগে আমার ভাইয়ের আত্মহত্যার কেসটা তোমার বাবা পুলিশকে টাকা খাইয়ে অ্যাক্সিডেন্টাল ডেথ বলে ফাইল চাপা দিয়ে দিয়েছিল। আজ সেই প্রভাবশালী রঞ্জন চৌধুরীকে আমি তিল তিল করে মারব, তোমাকে চোখের সামনে শেষ হতে দেখে। গার্গী বুঝতে পারল তার বাবার ক্ষমতার অহংকারই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সে ডুকরে কেঁদে উঠে বলল, রনি, রনিও কি তোমার এই প্ল্যানে ছিল? ও কেন আমার সাথে এমন করলো? রনি, ও তো একটা লোভী কুকুর, তোমারই বন্ধু সার্কেলের চেনা ছেলে, অথচ টাকার জন্য নিজের ইমান বেচতে 1 সেকেন্ডও সময় নেয়নি।
তাকে আমি মোটা টাকা দিয়েছিলাম তোমার ড্রিঙ্কসে ওই কড়া সিডেটিভ মেশানোর জন্য, আর পাবের পেছনের দরজা দিয়ে তোমাকে বের করে ক্যাবে তোলার দায়িত্বটা ওই পালন করেছে। এখন সে কলকাতা ছেড়ে অনেক দূরে, কিন্তু তুমি তুমি তো আমার হাতের মুঠোয়। এদিকে যখন অন্ধকার ঘরে গার্গীর জীবন প্রদীপ প্রায় নিভে আসার উপক্রম, তখন কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে মিস্টার সেনের টিম 1 ইঞ্চিও মাটি ছাড়েনি। দ্য নাইট কুইন বারের বাইরের ডান দিকের রাস্তার সিসিটিভি ফুটেজ ডেড এন্ডে গিয়ে শেষ হলেও মিস্টার সেনের তীক্ষ্ণ নজর এড়ায়নি একটি বিশেষ বিষয়। বারের থেকে প্রায় 200 মিটার দূরে একটা কর্পোরেট অফিসে সিকিউরিটি ক্যামেরা সচল ছিল। মিস্টার সেন সেই ফুটেজটি জুম করে দেখতে দেখতে হঠাৎ চিৎকার করে উঠলেন, হোল্ড অন, ফুটেজটা এখানে পজ করো। তদন্ত ডায়েরি, কেস গার্গী চৌধুরী অন্তর্ধান, সময় রাত 1:12। পরশু রাত। চিহ্নিত বস্তু একটি হলুদ ও কালো রঙের পুরনো মডেলের অ্যাম্বাসাডর ট্যাক্সি। বিশেষ দ্রষ্টব্য, ট্যাক্সির পেছনের সিটে আবছা দুটি অবয়ব দেখা যাচ্ছে। গাড়ির নম্বর প্লেটের শেষ দুটি সংখ্যা 39 স্পষ্ট। মিস্টার সেন তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিলেন, এই নম্বর প্লেটের উপর ভিত্তি করে কলকাতার সমস্ত ট্যাক্সি ইউনিয়নের সাথে যোগাযোগ করো। গত পরশু রাতে এই রুটে কোন কোন ট্যাক্সি চলেছে তার ডিটেলস আমার আগামী 8 ঘন্টার মধ্যেই চাই। বন্ধ ঘরে রূপম ইসলামের সেই গানটা যেন আরো জোরে বেজে উঠল। কেন করলে এরকম বলো? উর্মি পকেট থেকে একটা দেশলাই বাক্স বের করলো, একটা কাঠি বার করে সেটার বারুদে আঙুল ঘষতে ঘষতে বলল, আজ শান্তনুর মৃত্যুবার্ষিকী গার্গী। ঠিক এই সময় ও ছটফট করতে করতে শেষ হয়ে গিয়েছিল। আজ এই ঘরটা একটা জ্বলন্ত চিতায় পরিণত হবে। তোমার বাবা পুলিশ নিয়ে এখানে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যাবে। গার্গী তখন যন্ত্রণায় এবং ভয়ে প্রায় অর্ধমৃত। লোহার তারগুলো মাংসের ভেতরে এতটাই বসে গেছে যে তার হাত পা নাড়ানোর ক্ষমতা লুপ্ত হয়েছে। ঘরের বাতাসে সেই চড়া রাসায়নিকের গন্ধ তার শ্বাসরোধ করে আনছে। সে ঝাপসা চোখে দেখল উর্মির দেশলাই কাঠিটা জ্বালিয়ে মেঝেতে ফেলার জন্য হাতটা বাড়ালো। কলকাতার অদূরে গঙ্গার ঘাট সংলগ্ন একটি প্রাচীন ও জীর্ণ জমিদার বাড়ি। সময় ভোর 4:30। চারপাশটা কুয়াশায় ঢাকা, আর গঙ্গার বুক থেকে আসা ঠান্ডা বাতাস ওই পুরনো ডালপালা ছড়ানো বটগাছটার পাতায় লেগে একটা অদ্ভুত শোঁসো শব্দ তৈরি করছে। এই পুরনো বাড়ির একটা বড় ধুলোবালি জবা ঘরের মেঝেতে শুয়ে আছেন একজন মধ্যবয়সী ভদ্রলোক। পরনে দামি পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, কপালে চোটের দাগ। তিনি আর কেউ নন, কলকাতার নামী শিল্পপতি মিস্টার রঞ্জন চৌধুরী। হ্যাঁ, যিনি এতক্ষণ মেয়ের খোঁজে পুলিশ আর প্রশাসনকে নাচাচ্ছিলেন। তিনি নিজেই এখন এক রহস্যময় খপ্পরে বন্দী, তার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা একটা ভারী কাঠের চেয়ারের সাথে, মুখে টেপ আটকানো। জ্ঞান ফিরতেই তিনি চোখ পিটপিট করে চারপাশটা দেখার চেষ্টা করলেন। ঘরের এক কোণে, যেখানে একটা পুরনো ভাঙা আয়না আবছা আলোয় চকচক করছে, সেখানে দাঁড়িয়ে এক যুবক, পরনে জিন্স আর কালো হুডি। ছেলেটি গঙ্গার দিকে মুখ করে একটা সিগারেট ফুঁকছিল। রঞ্জন চৌধুরীর গলার গোঙানি শুনে সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। তার মুখে কোনো মুখোশ নেই, শান্ত সুশ্রী একটা মুখ, কিন্তু চোখের মনি দুটো বরফের মতো ঠান্ডা। ছেলেটি এগিয়ে এসে রঞ্জন চৌধুরীর মুখের টেপটা এক ঝটকায় টেনে খুলে দিল। উফ, কে কে তুমি? আমার মেয়েকে কোথায় রেখেছিস তোরা? কত টাকা চাস বল? 1 কোটি? 10 কোটি? আমি এক্ষুনি দিয়ে দেব। রঞ্জন চৌধুরী মরিয়া হয়ে চিৎকার করে উঠলেন। যুবকটি ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। সিগারেটের ছাইটা মেঝেতে ঝেড়ে ফেলে সে বলল, মিস্টার রঞ্জন চৌধুরী, আপনার মতো লোকেদের এই এক রোগ, ভাবেন দুনিয়ার সবকিছুর একটা প্রাইস ট্যাগ আছে। তাছাড়া আপনার মেয়েকে তো আমি আটকে রাখিনি, সে তার নিজের কর্মের ফল ভোগ করছে অন্য এক জায়গায়। তাহলে আমাকে এখানে কেন এনেছিস? পুলিশ তোদের ছাড়বে না। লালবাজারের মিস্টার সেন অলরেডি তোদের ট্র্যাক করে ফেলেছে। রঞ্জন চৌধুরী ভয় দেখানোর শেষ চেষ্টা করলেন। মিস্টার সেন ওই হলুদ ট্যাক্সিটা পর্যন্ত পৌঁছতে পারবেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। যুবকটি চেয়ার টেনে রঞ্জন চৌধুরীর মুখোমুখি বসল। আমার পরিচয়টা দিই, আমার নাম অয়ন। আমি শান্তনুর লং ডিস্টেন্স ফ্রেন্ড, যে শান্তনুকে আপনার মেয়ে আর আপনি মিলে একটা স্রেফ খেলনা বানিয়েছিলেন।
অয়ন পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে রঞ্জন চৌধুরীর চোখের সামনে দোলাতে লাগলো। উর্মিদি শুধু শান্তনু সুইসাইড নোটটা পেয়েছিল, কিন্তু শান্তনু মরার আগে তার ল্যাপটপ থেকে একটা ক্লাউড ফোল্ডারে কিছু কল রেকর্ড আর চ্যাট হিস্ট্রি ব্যাকআপ করে রেখেছিল, যা সরাসরি আমার মেলে চলে আসে। 3 বছর আগে আপনি যখন লালবাজারের বড়বাবুকে 5 লাখ টাকা দিয়ে পোস্টমর্টেম রিপোর্ট বদলে দিয়েছিলেন, তখন আপনি জানতেন না যে শান্তনুর মৃত্যুর আসল কারণটা আমার কাছে আছে। রঞ্জন চৌধুরীর বুকের ভেতরটা কেঁপে উঠল। পুরনো পাপের কঙ্কাল এভাবে জ্যান্ত হয়ে বেরিয়ে আসবে তিনি ভাবেননি। আপনার মেয়ে গার্গী শুধু শান্তনুর মন ভাঙেনি মিস্টার চৌধুরী, আপনার ব্যবসায়ী পার্টনারের কুলাঙ্গার ছেলে বিক্রমের সাথে মিলে শান্তনুকে একটা ড্রাগ র্যাকেটের কেসে ফাঁসানোর ভয় দেখিয়েছিল তারা। শান্তনু যাতে মুখ না খোলে, তাই তাকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছিল। আপনি ক্ষমতার জোরে শান্তনুর দিদি উর্মিকে শহরছাড়া করেছিলেন, কিন্তু প্রতিশোধের আগুন যে ছায়ের নিচেও জ্যান্ত থাকে তা ভুলে গেছিলেন। রঞ্জন চৌধুরী এবার বুঝতে পারলেন এটা কোনো সাধারণ অপহরণ নয়, এটা একটা সুপরিকল্পিত জাল, যার একটা প্রান্ত ধরে টানছে উর্মি আর অন্য প্রান্তটা ধরে রেখেছে এই ছেলেটি। তোরা তোরা কি আমাদের দুজনকে মেরে ফেলবি? রঞ্জন চৌধুরীর গলা এবার কেঁপে গেল। আমি খুনি নই মিস্টার চৌধুরী, কিন্তু উর্মিদি আজ 3 বছর ধরে এই দিনটার জন্য বেঁচে আছে। উনি এই মুহূর্তে গার্গীর মুখোমুখি। অয়ন হাত ঘড়ির দিকে তাকালো। ভোর 4:45 বাজে। ঠিক 15 মিনিট পর ওই পুরনো গুদামে আগুন জ্বলবে। আপনি নিজের মেয়েকে বাঁচাতে চান? চাই। আমি আমার সব সম্পত্তি দিয়ে দেব। প্লিজ আমার মেয়েকে বাঁচা। রঞ্জন চৌধুরী প্রায় কেঁদে ফেললেন। তাহলে এই ক্যামেরার সামনে তাকিয়ে স্বীকার করুন, 3 বছর আগে শান্তনুর মৃত্যুর পর আপনি কিভাবে পুলিশকে ঘুষ খাইয়েছিলেন এবং আপনার মেয়ে কিভাবে তাকে মানসিকভাবে খুন করেছিল। এই লাইভ কনফেশন ভিডিওটা সরাসরি লালবাজারের মিস্টার সেনের কাছে যাবে। আপনি বাঁচলে আইনের হাত থেকে বাঁচবেন, আর মরলে নিজের মেয়ের সাথে মরবেন। চয়েস ইজ ইয়োর্স। অয়ন তার পকেট থেকে ফোনটা বের করে ট্রাইপডে বসালো। ক্যামেরার লেন্সটা এবার রঞ্জন চৌধুরীর মুখের সামনে স্থির হলো। রেকর্ড বাটনের লাল আলোটা জ্বলতেই রঞ্জন চৌধুরী চোখের সামনে ভেসে উঠল তার মেয়ের রক্তাক্ত মুখ। ক্যামেরার লেন্সের ওই ছোট্ট লাল আলোটা যেন একটা ডেথ ওয়ারেন্ট। রঞ্জন চৌধুরীর কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে। যে মানুষটার একটা ইশারায় কলকাতার কর্পোরেট দুনিয়া কাঁপত, তিনি আজ গঙ্গার ধারের এক জীর্ণ ফ্লোরে এসে নিজের মেয়ের জীবনের জন্য ভিক্ষে চাইছেন। কি হলো মিস্টার চৌধুরী? সময় কিন্তু বয়ে যাচ্ছে। ভোর 4:50 বেজে গেল। আর ঠিক 10 মিনিট। অয়নের কণ্ঠস্বরে কোনো তাড়া নেই, এক অদ্ভুত শীতলতা। রঞ্জন চৌধুরী আর দ্বিধা করলেন না। থরথর করে কাঁপতে থাকা ঠোঁট দুটো হাঁ করে তিনি ক্যামেরার দিকে তাকালেন। এক প্রবল আত্মগ্লানি আর ভয়ের স্রোত নামলো তার গলায়। আমি আমি রঞ্জন চৌধুরী স্বীকার করছি, 3 বছর আগে শান্তনু দাসের সুইসাইড কেসটা মার্ডার ফর সুইসাইড ছিল। আমার মেয়ে গার্গী আর আমার পার্টনারের ছেলে বিক্রম মিলে ওকে ব্ল্যাকমেল করেছিল, শান্তনু যাতে কোনো আইনি পদক্ষেপ না নিতে পারে। তাই আমি নিজের প্রভাব খাটিয়ে লালবাজারে তৎকালীন ইনভেস্টিগেটিং অফিসারকে 5 লাখ টাকা ঘুষ দিই। পোস্টমর্টেম রিপোর্টে ওর গলায় থাকা ধস্তাধস্তির দাগ আর জোর করে ড্রাগ খাওয়ানোর প্রমাণ লোপাট করে ওটাকে সাধারণ সুইসাইড কেস বলে ফাইল ক্লোজ করিয়েছিলাম। বলতে বলতে রঞ্জন চৌধুরী ভেঙে পড়লেন। আমি অপরাধী, কিন্তু আমার মেয়েকে বাঁচাও অয়ন। ও তো কিছু জানে না, আমি সব ধামাচাপা দিয়েছিলাম। অয়ন স্ক্রিনের দিকে তাকিয়ে একটা বোতাম টিপল। ভিডিওটা সরাসরি চলে গেল লালবাজারের মিস্টার সেনের অফিসিয়াল ইমেলে। অয়ন ফোনটা পকেটে পুরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আপনার স্বীকারোক্তি পৌঁছে গেছে মিস্টার চৌধুরী। এবার দেখা যাক আইন আগে পৌঁছায় নাকি উর্মিদির দেশলাই কাটি। সময়ের সাথে রেস। ঠিক একই সময়ে লালবাজারের কন্ট্রোল রুমে মিস্টার সেনের টেবিলে ফোনটা বেজে উঠল। তার অ্যাসিস্ট্যান্ট হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলো। স্যার, একটা ইমেল এসেছে, সোর্স আননোন, কিন্তু বডির ভেতরে একটা ভিডিও কনফেশন আছে মিস্টার রঞ্জন চৌধুরীর। মিস্টার সেন ভিডিওটা প্লে করতেই তার চোখ কপালে উঠল। রঞ্জন চৌধুরীর প্রতিটা কথা যেন বিস্ফোরকের মতো ফাটছে ঘরে। তার ঠিক কয়েক সেকেন্ড পরেই বাড়ির ওই 200 মিটার দূরে সিকিউরিটি ফুটেজের হলুদ ট্যাক্সির ডিটেল চলে এলো টেবিলে।
ট্যাক্সি ট্র্যাকিং রিপোর্ট, লালবাজার কন্ট্রোল রুম, গাড়ির নম্বর WB04XXX39, লাস্ট লোকেশন ট্র্যাকড ডানলপ ক্রসিং পার হয়ে শীতের মোড়ের দিকে, ড্রাইভারের নাম সনাতন সাউ, মোবাইল টাওয়ার লোকেশন বরানগর জুট মিল সংলগ্ন এলাকা। মিস্টার সেন এক সেকেন্ডও সময় নষ্ট করলেন না, ওয়্যারলেস সেটটা তুলে গর্জে উঠলেন, সব কটা টিমকে অ্যালার্ট করো। সিঁথি আর বরানগর এলাকার সমস্ত পুরনো খাটাল, বন্ধ গুদাম আর জীর্ণ বাড়ি আছে, সব ঘিরে ফেলো। আমাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে। আই ওয়ান্ট দ্য ট্যাক্সি রাইট নাও। পুলিশের 4টে সাইরেন বাজে স্করপিও গাড়ি নিমেষের মধ্যে সেন্ট্রাল এভিনিউ চিরে উত্তর কলকাতার দিকে ছুটল। এদিকে বরানগরের সেই বিখ্যাত পরিত্যক্ত স্যাঁতসেঁতে গুদামের ভেতরে পরিস্থিতি তখন চরমে। মেঝেতে ঢালা সেই চড়া রাসায়নিকের তীব্র ঝাঁঝালো গন্ধ গার্গীর ফুসফুসকে অবশ করে দিচ্ছে। সে চোখ মেলে তাকাতেও পারছে না। উর্মির হাতের দেশলাই কাঠিটা বারুদে ঘষা খেতেই একটা নীলচে আগুনের শিখা জ্বলে উঠল। সেই মৃদু আলোয় উর্মির মুখটা দেখাচ্ছিল কোনো এক আদিম ডাইনির মতো। শান্তনু, দেখ ভাই, তোর চিতার আগুন আমি জ্বালিয়ে দিয়েছি। উর্মি বিড়বিড় করে হাসল। সে হাতের জ্বলন্ত কাঠিটা আলতো করে ছেড়ে দিল মেঝেতে। রাসায়নিকের সংস্পর্শে আসতেই দপ করে নীল আর হলুদের মিশেলে একটা ভয়ঙ্কর আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে আগুনটা সাপের ফনা তুলে গার্গীর দিকে এগোতে লাগলো। বাঁচাও বাবা, বাঁচাও! গার্গী শেষ শক্তি দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু লোহার তারের বাঁধন তার মাংস কেটে হাড়ে গিয়ে ঠেকেছে। নড়াচড়া করার প্রতিটা চেষ্টায় রক্তে ভেসে যাচ্ছে মেঝের ধুলো। আগুনের উত্তাপ এবার তার পায়ে লাগতে শুরু করেছে। চামড়া পোড়ার একটা হালকা গন্ধ বাতাসকে ভারী করে তুলল। উর্মি দরজার দিকে পিছিয়ে যাচ্ছিল। তার চোখে এতক্ষণ একটা শান্ত তৃপ্তির ভাব। ভাইয়ের অপমৃত্যুর বিচার সে নিজের হাতে সম্পূর্ণ করেছে। সে যখন দরজার কড়াটা ঘুরিয়ে বাইরে বেরোতে যাবে, ঠিক তখনই দড়াম! পুরনো কাঠের দরজাটা এক প্রচণ্ড লাথিতে ভেঙে চৌচির হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন মিস্টার সেন, হাতে রিভলভার। তার পেছনে এক ঝাঁক সশস্ত্র পুলিশ ফোর্স। হাত ওপরে তোল উর্মি দাস, আইন নিজের হাতে তুলে নেবেন না! মিস্টার সেন চিৎকার করে উঠলেন। কিন্তু ভেতরের দৃশ্য দেখে পুলিশের দলেরও বুক কেঁপে গেল। আগুনের শিখা ততক্ষণে গার্গীর শরীরের একদম কাছাকাছি পৌঁছে গেছে। ঘর ধোঁয়ায় অন্ধকার। উর্মি মিস্টার সেনের দিকে তাকিয়ে এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসল। দেরি করে ফেললেন মিস্টার সেন, অনেক দেরি করে ফেললেন। 3 বছর আগে যখন এসেছিলাম তখনও আপনারা দেরি করেছিলেন, আজকেও তাই। উর্মি পকেট থেকে আরো একটা ছোট্ট কাঁচের শিশি বের করল। ওটা সায়ানাইড। মিস্টার সেন কিছু বুঝে ওঠার আগেই উর্মি শিশির তরলটা নিজের মুখে ঢেলে দিল। পর মুহূর্তেই তার চোখ দুটো উল্টে গেল এবং সে মেঝেতে লুটিয়ে পড়ল। ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসো জলদি! মিস্টার সেন ভেতরের দিকে ছুটলেন গার্গীকে বাঁচানোর জন্য। আগুন তখন গার্গীর কাপড়ে ধরে গেছে। একদিকে তিল তিল করে মরতে বসা শিল্পপতির কন্যা, অন্যদিকে বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকা এক প্রতিশোধকামী দিদি। গুদামের ভেতরে বাতাস তখন বিষাক্ত কালো ধোঁয়ায় চাদরের মতো ভারী হয়ে উঠেছে। রাসায়নিকের নীলচে আগুন আর খাঁটি সুতির কাপড়ে ধরা লাল শিখা দুই মিলে গার্গী চৌধুরীকে গ্রাস করতে উদ্যত। মিস্টার সেন নিজের গায়ের খাঁকি উর্দিটা এক ঝটকায় খুলে ফেললেন। জীবনের তোয়াক্কা না করে তিনি ঝাঁপিয়ে পড়লেন সেই আগুনের কুণ্ডলির উপর। জলদি ফায়ার এক্সটিংগুইশার চালাও! মিস্টার সেনের চিৎকারে পেছনের কনস্টেবলরা মরিয়া হয়ে গ্যাস স্প্রে করতে শুরু করলো। সাদা পাউডারের কুয়াশায় চারপাশটা এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল। সেই আবছায়ার মাঝেই মিস্টার সেন নিজের হাত দিয়ে চেপে ধরে গার্গীর কাপড়ের আগুনটা নেভাতে সক্ষম হলেন। কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি ছিল। গার্গীর হাত পায়ে বাঁধা লোহার তারগুলো আগুনের তাপে গরম হয়ে ফুটন্ত তেলের মতো তার চামড়া পুড়িয়ে দিচ্ছিল। কাটার নিয়ে এসো, তারগুলো কাটো জলদি! মিস্টার সেনের নিজের হাতও ততক্ষণে আগুনে সামান্য ঝলসে গেছে, কিন্তু সেদিকে তার হুঁশ নেই। লোহার তারগুলো এক এক করে কাটার সময় যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে গার্গী মিস্টার সেনের কলারটা খামচে ধরল। তারপর সম্পূর্ণ জ্ঞান হারিয়ে তার শরীরটা এলিয়ে পড়ল মেঝেতে। মেঝের অন্য প্রান্তে তখন নিঃশব্দে ঘটে গেছে আর একটা মৃত্যু। সায়ানাইডে তীব্র বিষ উর্মির শরীরে ছড়িয়ে পড়েছে সেকেন্ডের মধ্যে। ছটফট করার মতো শক্তিটুকুও পায়নি সে।
তার ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়া কালচে রক্ত আর চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জল হয়তো শান্তনুর জন্য তার শেষ শ্রদ্ধার্ঘ্য। 3 বছরের দীর্ঘ প্রতীক্ষা আর প্রতিশোধের দহন জ্বালা শান্ত করে উর্মি আজ চিরশান্তির দেশে। এদিকে বরানগরের জুট মিলের পেছনের গুদামে যখন পুলিশের সাইরেন আর অগ্নিকাণ্ডের তাণ্ডব চলছে, ঠিক তখনই গঙ্গার ঘাটে সেই জীর্ণ জমিদার বাড়িতে অয়নের ফোনে একটা মেসেজ ভেসে উঠল। মেসেজটা মিস্টার সেনের টিম থেকেই এসেছে। গুদাম লোকেশন রেডেড, গার্গে সিকিউরড, উর্মি ডেড। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখের কোণটা সামান্য ভিজে উঠল। উর্মিদিকে সে আটকাতে চেয়েছিল এই চরম পরিণতি থেকে, কিন্তু সে জানত উর্মি নিজের জীবন বাজি রেখেই এই খেলায় নেমেছিল। অয়ন ধীর পায়ে রঞ্জন চৌধুরীর দিকে এগিয়ে গেল। রঞ্জন চৌধুরী তখনও চেয়ারে বাঁধা অবস্থায় কাঁপছেন। তার চোখ দিয়ে অবিরত জল পড়ছে। অয়ন তার বাঁধনগুলো আলতো করে খুলে দিল। আপনার মেয়ে বেঁচে গেছে মিস্টার চৌধুরী। আগুন ওকে ছুঁয়েছিল, কিন্তু পুলিশ সময় মতো পৌঁছে গেছে। অয়নের গলার স্বর একদম স্বাভাবিক, কোনো উত্তেজনা নেই। রঞ্জন চৌধুরী বাঁধন মুক্ত হতেই মেঝেতে বসে পড়লেন। আমার মেয়ে গার্গী ঠিক আছে তো? ও কোথায়? আমাকে নিয়ে চলো। ও এখন আরজিকর হাসপাতালের বার্ন ইউনিটে যাচ্ছে, আপনিও যান। তবে মনে রাখবেন মিস্টার চৌধুরী। অয়ন তার জ্যাকেটের পকেট থেকে একটা কালো ডায়েরি বের করে রঞ্জন চৌধুরীর কোলের উপর ফেলে দিল। এটা শান্তনুর সেই শেষ ডায়েরি। আইন আপনাদের ছাড়বে না। আপনার লাইভ কনফেশনের ভিত্তিতে লালবাজার অলরেডি 3 বছর আগের কেসটা রিওপেন করার অর্ডার ইস্যু করে দিয়েছে। বিক্রম আর রানীকে ধরার জন্য পুলিশ টিম রওনা দিয়েছে। আপনি আপনার মেয়েকে হয়তো ফিরে পেলেন, কিন্তু সমাজের চোখে আপনাদের মুখোশটা আজ চিরকালের মতো খুলে গেল। অয়ন আর এক মুহূর্তও দাঁড়ালো না। ভোরের প্রথম আলো রেখা যখন গঙ্গার বুকে এসে পড়ল, কুয়াশার চাদরে নিজেকে লুকিয়ে অয়ন হেঁটে চলে গেল ঘাটের সিঁড়ি বেয়ে। সে কোনো অপরাধী নয়, কেবল এক মৃত বন্ধুর দেওয়া শেষ দায়িত্বটুকু পালন করে সে আজ মুক্ত। 1 সপ্তাহ পর আরজিকর হাসপাতালের একটি স্পেশাল কেবিন, চারপাশটা নিস্তব্ধ। জানলা দিয়ে সকালের মিষ্টি রোদ এসে পড়েছে বিছানায়। গার্গী চৌধুরী বেডে শুয়ে আছে। তার হাত এবং পায়ে সাদা ব্যান্ডেজের মোটা আস্তরণ। চামড়ার ক্ষত হয়তো প্লাস্টিক সার্জারিতে কিছুদিন পর মিটে যাবে, কিন্তু মনের ভেতরে যে গভীর ক্ষত তৈরি হয়েছে তার কোনো সার্জারি হয় না। কেবিনের দরজার পাশে দাঁড়িয়ে আছেন মিস্টার রঞ্জন চৌধুরী। তার চুলে 1 সপ্তাহের মধ্যে পাক ধরে গেছে। আগামীকালই তাকে কোর্টে সারেন্ডার করতে হবে। ক্ষমতার দম্ভ, কোটি টাকার সাম্রাজ্য, সবকিছু আজ এক লহমায় অর্থহীন হয়ে গেছে তার কাছে। গার্গীর চোখের দৃষ্টি জানলার বাইরে, আকাশের দিকে স্থির। তার কানে এখন আর রূপম ইসলামের সেই গানটা লুপে বাজছে না। ঘরটা শান্ত, কিন্তু তার মনের মণিকোঠায় আজ স্পষ্ট দেখতে পাচ্ছে 3 বছর আগে সেই শান্তনুর মুখটা, যে ছেলেটা তাকে ভালোবেসে নিজের জীবন দিয়ে দিয়েছিল। তার অভিশাপ আর উর্মিদির চোখের জল আজ তাকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। গার্গী আলতো করে তার ব্যান্ডেজ বাঁধা হাতটা নিজের বুকের উপর রাখল। ঠোঁট দুটো সামান্য নড়ে উঠল তার, যেন এক অদৃশ্য আত্মার উদ্দেশ্যে সে ফিসফিস করে বলল, আমায় ক্ষমা করে দিও শান্তনু। প্রেমের গল্পে অনেক সময় উপন্যাসের মতো মধুর সমাপ্তি থাকে না। কিছু কিছু অধ্যায়ে শেষ হয় তীব্র অনুশোচনা, রক্ত আর প্রতিশোধের আগুনে। শান্তনু, উর্মি আর গার্গীর এই ত্রিকোণ ট্র্যাজেডির উপর পর্দা টেনে কলকাতার বুকে আরও একটা সকাল নেমে এলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।